এই যে মিস্টার, শুনছেন? এই যে মিস্টার। মেয়েটি ডেকেই চলেছে। আমি শুনতে পেয়ে পেছনে ফিরে তাকাইনি। তারপর এই যে ইমোশনাল বয় নীল। এই কথাটি শোনার পর আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি একটি মেয়ে। তারপর আমি বললাম, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। কেন? আপনাকে আমি চিনি, আপনি নীল। আর আপনার বাসা গাবতলী, তাই না? তাই তো। এখন কেন ডাকছেন বলেন। আমার তাড়া আছে, আমি যাই। এই বলে যখন হাঁটতে শুরু করব, ঠিক তখনই মেয়েটি বলল, আপনি এত ভাবলেন কেন? আসলে একটা বিপদে পড়েছি, আমাকে সাহায্য করবেন ভাবছি, তাই আপনাকে ডাকলাম। আর আপনি তো দেখছি কি ভাব দেখিয়ে চলে যাচ্ছেন। আমি ভাবনাই নেই, কি সাহায্য তাড়াতাড়ি বলেন। আসলে কিভাবে যে বলি। এই বলে মেয়েটি থেমে গেল। কি হলো, তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। এত তাড়াতাড়ি করছেন কেন? আসলে আমার বাসা কুমিল্লা। আমি আমার মামার বাড়িতে আসছি আমার এক বান্ধবীর সাথে। এখানে আসছিলাম, আমি এখানকার কিছুই চিনি না। আমার বান্ধবীকে হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমাকে আমার মামার বাসায় পৌঁছে দেবেন কি? আচ্ছা, আপনার মামার বাসা কোথায়? মেয়েটি তার মামার বাসার ঠিকানা বলল। ও, আপনাদের তো পরিচয় দেয়া হয় নাই। আমি নীল, বাসা গাবতলী। আমি আজকে কলেজে আসছি। এটা আমার দ্বিতীয় দিন কলেজের। আসলে কালকে কলেজে ভর্তি হয়েছি, আর আজকে আমাকে স্যার কল দিয়েছে কলেজে যাওয়ার জন্য। কারণ আমি কালকে ফর্মে সই না করেই ফর্ম পূরণ করে স্যারকে দিয়ে দিছি, তাই আজকে স্যার আমাকে আসতে বলেছে। আর আমি এখন কলেজের সামনে রাস্তায় আছি। এই রাস্তায় মেয়েটির সাথে দেখা। মেয়েটিকে আমি চিনি না, কিন্তু মেয়েটি আমাকে চেনে। চিন্তার বিষয়, মেয়েটি আমাকে চিনে কিভাবে, সেটা না হয় গল্পের মাঝে শুনবেন। তারপর আমি বললাম, আচ্ছা, আপনার মামার ফোন নাম্বার মনে আছে? না। আচ্ছা চলেন, আপনাকে বাসায় দিয়ে আসি। তারপর হঠাৎ আমার মনে পড়ল তার দেওয়া ঠিকানা আমার এক ফ্রেন্ডের বাসা, তাই আমি তাকে এর কথা বললাম। আচ্ছা, আপনি রনিকে চেনেন? সে তো আমার মামাতো ভাই। আচ্ছা, আমি তাইলে রনিকে কল দিয়ে বলে দিই আপনাকে নিয়ে যেতে। আপনি কি পাগল নাকি? এই, আপনি আমাকে পাগল কেন বলছেন? পাগলকে পাগল বলবো না তো কি বলবো? এই শুনেন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি চললাম, বাই। আচ্ছা, আপনি এত পাষাণ কেন? আমি এবার কি করলাম? এই যে আমাকে একা বিপদে ফেলে চলে যাচ্ছেন। কি আজব, আমি কি আপনাকে বিপদে ফেললাম নাকি? আমি কি তা বলছি? ওকে, আর ঝগড়া করার দরকার নাই। এবার বলেন, কল কেন দেব না? তাহলে শুনেন, রনি আমার মামাতো ভাই। রনির বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমি রনির বড় ভাইকে না বলে চলে আসছি। আর এখন আমি যদি বলি হারিয়ে গেছি, তাহলে আমার আর রাজ নিস্তার নাই। দয়া করে আমাকে বাসায় পৌঁছে দিন। আচ্ছা চলেন, কি আর করার। তারপর আমি একটা অটো ঠিক করলাম। তারপর ওকে উঠে বসতে বললাম। ও পেছনে বসে আর আমি সামনে বসতে যাব। ঠিক তখনই মেয়েটি বলে উঠল, এই, আপনি সামনে বসছেন কেন? দেখছেন একটা মেয়ে মানুষ একা, তারপরও সামনে বসছেন, পিছনে বসেন। আমি তারপর পিছনে বসে গেলাম, কারণ কি আর করার। আমি আবার কিছু বললে আবার শুরু হবে ঝগড়া, তাই কিছু না বলে পেছনেই বসে গেলাম। তারপর কিছু পথ যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি আমাকে চেনেন কিভাবে? তারপর মেয়েটি যা বলল, আমি তা তো পুরোই অবাক। আমি আপনার সাথে ফেসবুকে অ্যাড আছি, আর আপনার আইডির নাম ও আচ্ছা, তো আমাকে ইমোশনাল বয় কেন বলছেন? আসলে আপনার প্রোফাইলে এটা লেখা ছিল, তাই বললাম। আপনি তো দেখি প্রোফাইলও চেক করেন। আমি তো ভাবতাম আমরা ছেলেরা শুধুই চেক করি। মজা পেলাম, কিন্তু আপনি আমার প্রোফাইল কেন চেক করলেন? আসলে গত কিছুদিন আগে আমি আপনার পুরো প্রোফাইল চেক করেছি। এটা শোনার পর আমার মাথা এমন গরম হলো যা বলে বোঝাতে পারবো না। গরম হওয়ার কারণ আমার। তারপর আর বুঝতে বাকি রইল না, কারণ গত কিছুদিন আগে একটা আইডি থেকে আমার পুরো প্রোফাইলে হাহা রিয়েক্ট দিছে। তারপর থেকে শুরু হয় ওই মেয়ের সাথে কমেন্টে ঝগড়া, তারপর ইনবক্সে ঝগড়া। তারপর আমি ওই মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, এই অ্যাঞ্জেল রিয়া আইডিটা কি আপনার? হুম। আগে যদি জানতাম আপনি এই বজ্জাত মেয়েটি, তাহলে আমি জীবনেও আমার এই মূল্যবান সময় নষ্ট করে জীবনেও আপনাকে সাহায্য করতাম না। কি বললেন? আমি বজ্জাত না, আপনি বজ্জাত। আপনার 14 গোষ্ঠী বজ্জাত। আর হ্যাঁ, আপনি আমায় সাহায্য করেছেন। কেন? আপনাকে কি আমি সাহায্য করতে বলছিলাম, নাকি তাহলে করলেন কেন? এই শুনুন, পরিবার নিয়ে একদম কথা বললে খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, কি বললেন আপনি? আমায় বলেননি সাহায্য করতে? না, আমি বলিনি। ওরে আল্লাহ রে, কি মিথ্যা কথা বলে এই মেয়ে। বাবা, যতটা না খারাপ ভেবেছিলাম, এখন তো দেখি তার চেয়েও বেশি খারাপ আপনি।
আচ্ছা, আপনার বাড়ি না ঢাকা, তাহলে এখানে কেন আপনি? সেটা জেনে লাভ কি আপনার? আমার বাসা এইখানে, এতদিন ওইখানে থাকতাম মাত্র। তারপর আমি আমার মোবাইলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি মনে মনে ভাবলাম সময় আর নষ্ট না করে চলি। তারপর আমি ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। তারপর আমি কলেজে গিয়ে কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে মোবাইল নিয়ে বসলাম। ও মা, ডাটা অন করে দেখি ওই আইডি থেকে অনেকগুলো মেসেজ। তারপর থেকে শুরু হয় আবার ওর সাথে খুব ভয়ানক ঝগড়া। তারপর একসময় দেখি বিকাল হয়ে গেছে। তারপর মোবাইলের চার্জ শেষ। তারপর নিজ থেকে খারাপ লাগা শুরু করলো, চার্জ কেন শেষ হলো। তারপর হাত মুখ ধুয়ে আম্মু ডাক দিলে হালকা নাস্তা খেয়ে নিলাম। রাতে আর মোবাইল না চালিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার মোবাইল নিয়ে ডাটা অন করতে দেখি ওই মেয়েটা একটা মেসেজ। এটা দেখে তো আমি 360 ভোল্টে একটা শক খেলাম, কারণ মেসেজটা ছিল এরকম। ওই, আপনি সারা রাত অনলাইনে আসেননি কেন? সারা রাত কোন মেয়ের সাথে ডেটিং করছেন? এটা শুনে আমার মাথা ঘুরে গরম হয়ে গেল। তারপর আমি বললাম, এই মেয়ে কী সব আবল তাবল বলেন, পাগল কোথাকার। সত্যি বললে তো গায়ে লাগবেই। এইভাবে প্রায় অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর আমার ডাক আসলো, মানে কাকা ঈশা বলল যে, এই নীল, তুই একটু যা তো তোর ওই কাকার বাসায় গিয়ে এই ফাইল আর টাকাগুলো দিয়ে আয়। আমি আবার ওনাকে অনেক ভয় পাই। তারপর আমি টাকা আর কাগজ এবং ফাইলগুলো নিয়ে বাইক আমার না কাকার মাঝে মধ্যে চালাইতে দেয়, সবসময় দেয় না, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাই। চলে গেলাম ওদের বাসায়। ওখানে গিয়ে মনে পড়লো, আরে ওই দিন তো রিয়াকে এইখানেই নামিয়ে দিয়ে গেছিলাম, তাহলে ওর বাড়ি হয়তো এই দিকেই কোথাও হবে। তারপর ভাবলাম এসব ভেবে কী লাভ, ওর বাসা যেখানেই হোক না কেন সেটা আমার জেনে কী লাভ। তারপর বাসায় গিয়ে কলিং বেল বাজাতে আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলতেই আমি যা দেখলাম পুরো বেহুশ হওয়ার মতন অবস্থা আমার। সেই মেয়েটি রিয়া বলল, আপনি আপনি আসছেন? আগে জানলে তো আমি দরজায় খুলতাম না। ওর কথায় কান দেয় নাই। আমার কাছে এসব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি যা দেখলাম তা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। তারপরে আমি আমার শরীরে একটি চিমটি কাটলাম। তারপর বুঝলাম এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব। আমি এই সব ভাবতেছি, আমি যেন এক স্বপ্নের দেশে হারিয়ে গেলাম। আর আমার ঘুম ভাঙলো আন্টির কথায়। আরে নীল যে, আসো আসো, তুমি তো আমাদের ভুলেই গেছো। একদম আসো না আমাদের বাসায়। আসবো কিভাবে? আসলেই তো আপনারা অপমান করেন। কি বলো বাবা এইসব? তোমায় কে অপমান করলো? এই মেয়েটি। ও বাবা, তুমি কিছু মনে করো না। ও হলো আমার ছোট মেয়ে। এতদিন ওর মামার বাসায় থাকতো, এখন বাসায় এসেছে। এই মেয়েটি তোমার মেয়ে? অবাক হবার কিছুই নেই, এটাই আমার মেয়ে। কোনো সন্দেহ আছে? না, নাই। রিয়ামা, তুই ওর সাথে গল্প কর, আমি গিয়ে চা নিয়ে আসি। তারপর আন্টি চলে গেল। আমায় অনেক গরম লাগায় আমি সোফায় বসে মোবাইল আর বাইকের চাবি টেবিলে রেখে পানির জন্য গেলাম। তখনই আমার মোবাইল বেজে উঠলো। আর তখন রিয়া আমার মোবাইল নিয়ে রিসিভ করে কথা বলতে শুরু করলো ওপাশ থেকে। হাই জানু। ওই তুই কে রে? তুই নীলকে জানু কেন বলছিস? বেশ করেছি বলেছি, তাতে আপনার কি? আমার কি মানে? ওই, তুমি কে? আমি কি সেটা জেনে কি করবেন? আর নীল ভাইয়ের মোবাইল কেন তোমার কাছে? ততক্ষণে আমি এসে রিয়ার কাছ থেকে মোবাইল নিয়ে আমি বললাম, হ্যালো। হে ভাইয়া, ওই মেয়েটা কে? আমি ততক্ষণে বুঝে গেলাম সেটা আর কেউ না, সেটা হলো আমার ফুফাতো বোন আরোহী। হ্যালো ভাইয়া, ওই মেয়েটা কে? আর ওই মেয়েটার কাছে তোমার মোবাইল কেন? আর শান্ত হ, আগে বল কেন কল করেছিস? না, আগে বলো ওই মেয়েটা কে? ওই মেয়েটি হলো বাবার বন্ধুর মেয়ে। তাহলে তোমার সাথে কেন? নাকি তুমি মিথ্যা বলছো? না তোমার গার্লফ্রেন্ড? এই শোন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর ও হলো আমার আব্বুর বন্ধুর মেয়ে। আর আমি এখন ওদের বাসায় একটা কাজের জন্য এসেছি। হঠাৎ করে এই মেয়েটি আমার ফোন নিয়ে তোর কল রিসিভ করে নেবে, এটা কে জানে। আচ্ছা বুঝলাম। এবার বল কেন কল দিয়েছিস, বল। না এমনি। কেন, আমরা কি কল দিতে পারি না নাকি? না, এমন করে কেন বলছিস? তুই কল না দিলে কে দিবে? আচ্ছা ভাইয়া, তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? কেন? এমনি ফুচকা খাবো, অনেক দিন খাই না। নাকি তুমি ফুচকা খাওয়ানোর ভয়ে আসবে না? আমি জানি। না না, আসবো। কোথায় আসতে হবে বল? জায়গার নাম আমি মেসেজ করে দিব। ওকে বাই। এই বলে আমি মোবাইল রেখে চলে গেলাম ওয়াশরুমে।
আসলে আগে এই আন্টির বাসা অনেক বেশি আসতাম, এখন বেশি আসি না, তাই আন্টি বলল খাওয়া দাওয়া করে যাইতে। আমি শুরুতে বারণ করলেও পরে আন্টি বেশি অনুরোধ করায় রাজি হয়ে যায়। এইদিকে রিয়া আমার মোবাইল নিয়ে দেখে আরোহী মেসেজ দিয়ে রাখছে কফি হাউসে দেখা করতে। এই সময় রিয়া আমার মোবাইল নিয়ে মেসেজ পড়তেছে। ঠিক ওই সময় আমি এসে বললাম, এই আপনার হাতে আমার মোবাইল কেন, আর আপনি আমার পাসওয়ার্ড এবার খুললেন কিভাবে? এটা বলার সাথে সাথেই আমার মনে পড়লো, আরে আমি তো মোবাইলে লক না করেই চলে গেছিলাম। মানে আমি যাওয়ার সাথে সাথে রিয়া মোবাইল নিয়ে নিচ্ছে লক হওয়ার আগেই। তারপর ওর হাত থেকে মোবাইল নিয়ে আমি বললাম, আপনি জানেন না বিনা পারমিশনে কারো কোনো কিছু ধরতে নেই, পাগল কোথাকার। এই পাগল কাকে বলছেন? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। যদিও আমার রাগ উঠেছিল, কিন্তু সময় কম এটা ভেবে আর কিছুই বলি নাই। এমন সময় আঙ্কেলের আগমন। আরে নীল যে, কখন আসলা? তুমি তো আমাদের বাসায় আসোই না। বসো, খাবার খাইছো? আমি কিছু বলার আগেই আন্টি বলে দিল, না খায় নাই, একসাথে খাবে। তুমিও ফ্রেশ হয়ে আসো, একসাথে সবাই খাবো। আজকে কিন্তু ভালো খাবার আছে। এটা বলায় আঙ্কেল বুঝে গেল যে আজকে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। এটা বোঝারই কথা, কারণ আমি বিরিয়ানি খুব পছন্দ করি, আর আমি আন্টির বাসায় আসলে সবসময় আমার জন্য বিরিয়ানি রান্না করে। তা আবার আজকে এতদিন পর আসছি, আজকে তো রান্না করবেই। তারপর সবাই একসাথে খাবার খাচ্ছি। এমন সময় আমার সামনে, মানে আমার সোজাসুজি রিয়া বসেছে। ও যা করছে তা আমার ভাবার বাইরে। আমার পায়ে কিছু সুরসুরি পাচ্ছি, তাই আমার কেমন লাগতে শুরু করে। আমার আবার এমনই সুরসুরি, একটু বেশি, একটু বললে পাপ হবে, অনেক বেশি সুরসুরি আমার। তারপর আমি পা সরানোর চেষ্টা করতে থাকি। তা দেখে আঙ্কেল বলল, কি নীল, কোনো সমস্যা? না আঙ্কেল, মানে টেবিলের নিচে একটা বিলাই আছে, যেটা আমার সরি দিতেছে। আঙ্কেল এটা শুনে কিছু বুঝতে না পারলেও আন্টি বুঝে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি বুঝতেছি না এই মজার খাবারটা কি ফেলে উঠে যাব। আবার ভাবি উঠে গেলে তো আন্টি আঙ্কেল কি ভাববে, তাই না উঠেই মুখ বুঝে ওর জ্বালা সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু রিয়াও তো থামছেই না, ও ধীরে ধীরে আরো উপরে উঠতে লাগলো। আমি ভাবতে লাগলাম, কি লুচ্চা মেয়ে রে বাবা। তারপর কোনো রকম খাবার খেয়ে চলে গেলাম বাড়িতে। তারপর বাড়ি থেকে আরোহীর দেওয়া ঠিকানা দেখে সময় মতো চলে গেলাম ওই জায়গায়। গিয়ে দেখি আরোহী একটা টেবিলে বসে রয়েছে। তারপর আমি গিয়ে বললাম, কি রে এভাবে কেন রাখলি, কোনো সমস্যা? আগে বলো, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি? না মানে আগে তো কখনো এভাবে ডাকস নাই, তাই বললাম আর কি। বুঝলাম। এখন আমায় একটা হেল্প করতে পারবা তো? কি হেল্প আগে বল, করার মতো হলে করব, না হলে করব না। ভাইয়া, না মানে তুমি আমায় এখন প্রপোজ করতে হবে। মানে আমার বিয়ে বলছে যে, মানে আমি যাকে পছন্দ করি সে বলছে আমায় নাকি কেউ পছন্দ করবে না, আমি নাকি দেখতে অনেক বাজে, আমায় নাকি কেউ প্রপোজ করবে না। তাই তুমি এখন আমায় প্রপোজ করবে, আর এর পিক নিয়ে আমি ওকে দেখাবো। না আমি পারবো না। না ভাইয়া, তোমায় পারতেই হবে। বললাম না করতে পারবো না। ভাইয়া, এই বলে কান্না শুরু করে দিল। এ কি সেই কান্না! আপনারা তো জানেনই এই মেয়েদের ন্যাকা কান্না ভালোই করতে পারে। ওর কান্না তো থামছেই না, কোনো মতেই থামছে না। প্রায় 10 মিনিট পর আর সহ্য করতে না পেরে আমি বললাম, আচ্ছা কান্না থামা, আমি আমার এক ফ্রেন্ডকে বলতেছি। না ভাইয়া, তোমাকেই করতে হবে, অন্য কেউ করলে হবে না ভাইয়া। আমি কেন, যে কেউ করলেই তো হবে, তোর শুধু পিকের দরকার, তাই না? না ভাইয়া, আমি এত কিছু বুঝি না। তুমি এখন আমায় প্রপোজ করবা, না করলে আমি আবার কান্না শুরু করে দেবো, বললাম কিন্তু। তারপর আর কি, কোন উপায় না পেয়ে প্রপোজ করতে হবে। তারপর আমি বললাম, কি দিয়ে করব? কি দিয়ে মানে? গোলাপ ফুল দিয়ে করবা? আমি কি গোলাপ দিই? আমি এখন গোলাপ কই পামু? তোমার আনা লাগবো না, ওই দেখো টেবিলে গোলাপ ফুল রাখা আছে, গিয়ে নিয়ে আসো। তারপর আমি ওইখানে গেলাম, গিয়ে দেখি 7 রকমের গোলাপ ফুল রাখা। তারপর এটা আনলাম। তারপর আমি ওকে বললাম, আমি পারবো না তোকে প্রপোজ করতে, আমার লজ্জা লাগে। তোমার কিসের এত লজ্জা শুনি? না মানে আগে কখনো কাউকে করে নাই তো, তাই। আমি এত কথা বুঝি না তো, এখন আমায় প্রপোজ করতে হবে, না হলে আমি আবার কান্না শুরু করব। আমার আবার মেয়েদের এই ন্যাকা কান্না ভালো লাগে না। তারপর আর কি, অনেক ভেবে একটা বুদ্ধি বার করলাম। তারপর আমি ওর একজন বন্ধু, মানে যে পিক তুলবে তাকে বললাম, শোনেন। কি? না মানে তারপর আমি ওকে আমার পকেট থেকে আমার রুমালটা বের করে দিয়ে বললাম, এই নেন, এটা আমার চোখে বেঁধে দেন। আর আমি হাঁটু গেড়ে বসলাম। তারপর ওই ছেলেটা আমার রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিল। আমি এখন হাঁটু গেড়ে বসে আছি। তার 1 মিনিট পর কিছু একটা অনুভব করলাম যে আমার হাত কেউ স্পর্শ করেছে।
তারপর ও যখন আমার চোখের বাঁধন খুলছিল তখন আমার কেমন যেন একটা অনুভব হচ্ছিল। কেমন হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না, কারণ কাউকে কোনোদিন প্রপোজ করিনি তো, তাই আইডিয়া নেই। তারপর যখন আমার চোখের বাঁধন খুললো, তারপর আমি যা দেখলাম, তখন আমি দেখি একটু দূরে রিয়া দাঁড়িয়ে আছে আর আমার সামনে দাঁড়িয়ে আছে আরোহী। তারপর আর কি আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমায় দেখতে পেয়ে সাথে সাথে বাসায় চলে গেল, আমায় কিছুই বললো না। তারপর আমি কিছু না বলে ওখান থেকে চলে আসি। আরোহী অনেকবার ডাক দিলেও তা শোনেনি। অতঃপর বাসায় এসে গোসল করে যখন খাবার খেতে বসি তখন আমার কাকা এসে হাজির। কিরে নীল, কোথায় ছিলি? তোরে তো খুঁজতেছিলাম একটা কাজের জন্য। কিসের জন্য? তুই যদি আমার কিছু ফাইল আর এইগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে, যদি একটু নতুন করে নোট করে দিতি তাহলে একটু ভালো হতো। আর শোন, অন্য কাউকে দিয়ে করানোর দরকার নেই, তোকেই করতে হবে। আর কিছু হিসাব বাকি আছে, ওইগুলোও করে নিস। তুই ছাড়া এইসব কাজ আর কেউ করতে পারবে না। একদিন সময়, তারপর আমি ঢাকায় যাব। তারপর আর কি করার, আজ সারাদিন রাত এবং তারপর দিন দুপুর পর্যন্ত এই কাজগুলো করলাম। আর খাবার গোসল এর মাঝে একটু রেস্ট নিলাম। আজ আর মোবাইল ইউজ করিনি, কারণ কাকা এই প্রথম করে নোট করতে দিয়েছে, তা ভালোভাবে না করলে তো রেগে যাবে। আর আমি ওনাকে অনেক বেশি ভয় পাই। আর এইগুলোই অনেক হিসাব, মানে অঙ্ক, আর আমার এসব অঙ্ক হিসাব করতে ভালোই লাগে, তাই আনন্দের সাথে করে নিলাম। আমার কোনো রকম কষ্টই হয় নাই, কারণ এইগুলো শুধু হিসাব ছিল আর কিছু লেখা ছিল। অতঃপর দুপুর 3টায়। নীল, কোথায় তুই? এই তো মা। শোন, আমরা সবাই একটা বিয়ে বাড়িতে যাব, দাওয়াত আছে, চল। কোথায় মা? গেলে দেখবি। আমি আর কোনো কথা বললাম না, আমার আবার ঘোরাঘুরি করতে ভালো লাগে, ওইখানে গিয়ে একটু ঘুরতে পারবো, তাই চলে গেলাম। আমি, মা আর কাকা, বাড়ির সবাই। আমার বোন বাড়িতে নাই, আজ 2 দিন ধরে ওরা নাকি আন্টির বাসায় থাইকে আন্টির সাথে যাবে। তারপর আমরা একটা কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আসার সাথে সাথে আমাকে একটা রুমে নিয়ে আম্মু আর কাকা, বাবা, ওরা 3 জন এসে যা বললো তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। শোন, আজকে তোর বিয়ে, এই নে এই পাঞ্জাবিটা পরে নে। আর হ্যাঁ শোন, তোর বিয়ে এখন ধুমধাম করে করব না, পরে আবার ধুমধাম করে করব, এখন এইভাবেই হবে। এইটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কিছু বলার সুযোগই পাইনি। আমি আর কোনো কথা শুনতে চাই। 5 মিনিটের ভিতরে পাঞ্জাবিটা পরে বাইরে আয়। তারপর বাবা, মা আর কাকা চলে গেল। তারপর আমার ফুফাতো ভাই রাব্বি আসছে আর লুচ্চা হাসি দিতেছে। তারপর দেখি আমার সব ফ্রেন্ড আবির, নাইম চলে আসলো। কিরে, তোদের আবার কে খবর দিল? ও মা, শালা তো দেখি লুকায় লুকায় কাজটা সেরে ফেলতে চাইতেছে। তার মানে কি আমরা আসতে পারি না নাকি? শোন, আমি এখন ঝগড়া করার মতো মোড নাই, আগে বল তোদের কে খবর দিল? শালা তোর মা। কোন দিন বলল? এই তো কালকে রাতে। এইটা শুনে আমি তো শেষ। আজ আমার বিয়ে আর আমি জানতাম না, হায় রে কপাল। আচ্ছা, বিয়েটা হচ্ছে কার সাথে রে? তোরা কি তোর ভাবিকে দেখছস? আরে হে, দেখছি রে, পুরাই আগুন। দেখ ছাড়া, ফাজলামো করিস না। এটা কে আগে বল। বিয়ের পর বাসর রাতে ইচ্ছে মতন দেখিস, এখন তাড়াতাড়ি পাঞ্জাবি পর, না হলে মামা কোন সময় আবার আইসা পড়ে। দূর, আমি এই বিয়া করবো না। আমি ভাগ্যা যাবো, চিনি না জানি না, আর এই মেয়েকে বুঝি বিয়া করবো। এই বলে আমি দেখতে গেলাম রুমের একটা জানালার কাছে, গিয়ে দেখলাম ওইখান দিয়ে নেমে সোজা রাস্তায় চলে যাওয়া যাবে। এতপর আমি জানালা দিয়ে নিচে নেমে গেলাম। তারপর দেখি আমার কাকা দাঁড়িয়ে আছে। তারপর কাকা আমার জিজ্ঞাসা করলো, কিরে, কোথায় যাস? আর তুই এই সময় এখানে কেন? তোকে না পাঞ্জাবি পরতে বলেছিলাম? না মানে আমি আগেই বলেছি ওনাকে ভয় পাই, আর আমি না মানে আমার পুরো পরিবার ওনাকেই ভয় পায়। আমার ছোট কাকাও বিয়ে করেছে, তারপরেও ওনাকে, আসলে আমরা যে ভয় পাই তা নয়, ওনাকে ঘরে বাইরে বেশিরভাগ লোক ওনাকে ভয়। উনি একটু রাগী বললে কম হবে, উনি অনেকটাই। সবাই বলে আমি নাকি ওনার রাগটাই পাইছি। উপরে রাগ থাকলেও ওনার মনটা খুব ভালো, যে একবার ওনার প্রিয় হতে পারবে সে মনে করেন রাজার হালে চলতে পারবে, যেমন আমি যেভাবে চলতেছি। খুব কি মানে করতেছিস? যা বলার সোজা সাপটা বল। আমার একটা ফ্রেন্ড আসবো। তো এটার জন্য আশা লাগবে নাকি? যে কেউকে বললেই তো হয়। আচ্ছা, ওর নাম কি বল, আমি গিয়ে নিয়ে আসি। এটা শোনার পর আমি তো অবাক। বাহ, অবাক হবো না কেন? যে কিনা কোনোদিন কাউকে সরি পর্যন্ত বলেনি, নিজের জীবন দিতে রাজি, তবুও কাউকে কখনো কারো কাছে মাথা নত করবে না। আসছে বলেছে নাকি আমার ফ্রেন্ডকে গিয়ে নিয়ে আসবে।
এমন পরিস্থিতিতে কে না অবাক হবে বলেন। তারপর আমি বললাম না চলবে, আমি গিয়ে রাব্বিকে বলি নিয়ে আসতে। আচ্ছা যা, এখন গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। এই বলে আমি চলে এলাম। তারপর পাঞ্জাবি না পড়তে চাইলেও পড়তে হবে। তারপর আবার জানালা দিয়ে দেখলাম কাকা নাই। তারপর ভাবলাম এবার পালিয়ে যাব। তখনই দেখি কাকার অনেক বন্ধু, মানে বড় বড় রাজনীতির নেতা, এক কথায় গুণমান্য লোক অনেকে আসছে। আসলে কাকা রাজনীতি করে, তাই মনে সবাই ইনভাইট করছে। তারপর আমি ভাবলাম এখন যদি পালিয়ে যায় তাহলে কাকার কত অসম্মান হবে, আর এটা কাকা কোনোদিন সহ্য করতে পারবে না। তারপর এই বিষয়টা রাব্বির সাথে শেয়ার করায় রাব্বি বলল, শোন, মামা তোর জন্য কি না করেছে। ছোটবেলায় থাইকা যেটা চাইছিস ওটাই পাইছিস। আমায় বল, এমন কোনো দিন হয়েছে যে তুই একটা জিনিস চাইছিস কিন্তু পাস নাই? আমায় বল। না, এমন হয় নাই। তাহলে কেন এমন করছিস? ওনার সম্মানের দিকে দেখ, এখানে অনেক গণ্যমান্য লোক আছে, প্লিজ তুই এমন করিস না। আমি ওনার জন্য আমার জীবনটা কোরবান করব নাকি? এত আগে আমার উইকেটটা পড়তে দেওয়া যায় না রে ভাই। অবশেষে কোনো উপায় না পেয়ে তৈরি হয়ে গেলাম। তারপর আমায় নিয়ে একটা জায়গায় বসানো হলো। আমার বসতে অনেক কষ্ট হচ্ছিল, অনেক মেয়ে ছিল, হয়তো এইগুলো সব আমার শালি হবে। যাক, কোনো মতে বসে গেলাম। কিন্তু তারপর দেখি আবির, আমার ফ্রেন্ড, মেয়ে পটাতে ব্যস্ত। মনে মনে বললাম আমি, শালা লুচ্চা আর ভালো হইতো না। আমার এখানে একা ফেলে চলে গেল। নাইমও একটা মেয়ের সাথে কথা বলতেছে, আর রাব্বিকে খুঁজে পাইতেছি না। শালাগুলো আমার একা চলে গেল কই? আর কে জানি পেছন থেকে অনেকগুলো কিল ঘুষি মারতেছে। আমার মনে হয় কোনো মেয়ে এমন করতেছে। একজন তো পুরাই দিয়ে আমার পিঠে মেরে দিল। তখন অনেক ব্যথা পেলেও লোক লজ্জায় কিছু বলতে পারে না আমি। মনে মনে, শালা বিয়ে এটা নাকি? সব দোষ নাইম আবির। রাব্বি শালা তোদের বিয়েতে দেখবি তোদের এই সময় আমি মারবো শালা কোথাকার। আর মেয়েগুলোর অত্যাচার তো আছেই। এই যাক, দীর্ঘ 3 ঘন্টা পর বিয়ের কাজ শেষ হলে আমায় নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর আমি বসতে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আসলাম বিয়ের দাওয়াত খেতে, এসে নিজের বর হয়ে বিয়ে বউ নিয়ে যাচ্ছি বাড়ি। এরপর আবির, নাইম, রাব্বি এর আগমন। মামা তোর শালিগুলো সেই রে, 3টা নাম্বার নিছি। শালা আর কয়টা লাগবো নি? আমি গিয়ে এনে দেই। শালা বাড়িতে আয়, তারপর বোঝামো। মামা একটা কথা আমার মাথায় ঢুকতেছে না, বিয়ের সব মেয়ে কান্না করে, এ তো দেখি নাচতে নাচতে আসতেছে। মামা একটু কান্না করে নাই, আরো হাসতে আসছে। এইটা শোনার পরে আমি শেষ। এই মেয়ে আবার জীবন তেজপাতা কইরা দিব, আমি শিওর। আবির কি লুচ্চা মেয়ে রে বাবা, একটু কান্নাও করে নাই। এসব বলতে বলতে ও মানে আমার হবু বসে আমার পাশে বসলো, সাথে আরেকটা মেয়ে। ওটা মনে হয় ওর বোন টোন হবে হয়তো। ও মা, এই মেয়ে আমার গায়ের সাথে একেবারে ঘেঁষে এসে বইতাছে। আমার তো অবস্থা পুরাই শেষ। এর আগে কখনো এত কাছে কোনো মেয়ে আসে নাই। আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। খুব কষ্ট হলো, বসে চলে এলাম বাড়ি। চলার পথে একটা কথাও বলি নাই। তারপর বাড়িতে এসে আমার বাড়ি আমি নিজেই চিনতে কষ্ট হচ্ছে, কারণ এত সুন্দর করে সাজিয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আবার একটা প্যান্ডেলও করেছে, পুরো বাড়িকে লাইট মানে মরিচিকা বাতি দিয়ে সাজিয়ে রাখছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এত কম সময়ে কিভাবে এগুলা করলো। যাই হোক, আমার কিন্তু ভালো লাগছে। তারপর সব নিয়মকানুন শেষ হলে আমি গেলাম ফ্রেশ হতে, মানে গোসল করে এলাম। আমার এটা স্বভাব, কোথাও গিয়ে বাড়িতে আসলে গোসল করতে হয়, তাই আজ ওয়াশরুমে গেলাম। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ও কল ছেড়ে বসে থাকি। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ বসে থাকি। আজ আরও বেশি বসে থাকার কথা চিন্তা করলাম না। এসে দেখি আবির, নাইম, রাব্বি দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম। তাই বেরিয়ে এসে দেখি আমায় আবার যেতে দিতেছে। ভাগ্যিস সব কাপড় নিয়ে ওয়াশরুমে গেছিলাম। তারপর আমরা 4 জন ছাদে চলে গেলাম। তারপর যাওয়ার পর, কিরে আজ তো উইকেটটা পড়েই গেল। এই বলে 3 জন লুচ্চার মতো হাসতে লাগলো। আর নাইম বলল, আজকে মামা খেলা হবে। আরে না মামা, আজকে কোনো টেস্ট ওডিআই হবে না, শুধু টি20 ও টি10 হবে। নতুন খেলাটি পাইপ মামা, ঝাঁকা নাকা। মামা টেনশন নিও না, এই তো তোমার জন্য কাকলি ফার্নিচার থেকে সবচেয়ে দামি খাটটাই আনছি। দামে কম মানে বলো, কাকলি ফার্নিচার। কোন সময় আনলি? কিরে, এটা শুনে মনে হয় খুশি হলি? খুশি হবে না মামা? আজ বললাম না শুধু খেলা হবে, এই বলে 3 জন হাসতে লাগলো। তারপর আমি বললাম, তোরা যাই বলস না কেন, এমন কিছুই হবে না। এত কথা বইল না, এমন মেয়ে কাছে থাকলে বুঝি তুমি নীল কিছু করবা না। আরে শোন, তোরা জানোস না, না করতেও পারে, ওর রাগ নিয়ে তোদের ধারণা নাই। এইসব কথা বলছিল। তারপর ওদের সাথে এসব কথা আমার কাছে একদম
বিরক্তিও লাগলো, তাই না পেরে চলে এলাম নিচে। তারপর আমার আজ পুরো দুনিয়াটা স্বার্থপর মনে হচ্ছে। তারপর আমি একটা ছেলেকে 500 টাকা দিলাম, দিয়ে বললাম 2 প্যাকেট সিগারেট নিয়ে আসতে। তারপর সিগারেট এনে দিলে তা পকেটে রেখে দিই। রাতে খাওয়া দাওয়া করে কিছু সময় নাইম, আবি, রাব্বি ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম ছাদে, তখনই আম্মুর আগমন। কিরে, তুই এখনো যাস নাই? ঘরে মেয়েটা কোন সময় থেকে ঘরে একা একা বসে আছে? হে আন্টি, কোন সময় থেকে বলতাছি যে ভাবি একা একা বসে আছি? আজকে যা, আড্ডা তো সব সময়ই দেই। তোর কাকা তোরে রাখে? কোন কাকা? হাসেন। তারপর চলে এলাম নিচে এলাম। তারপর কিরে, তুই এখনো ঘরে যাস নাই? না, সব ভয় কাটিয়ে যায় নাই, আর যাবো না ওই ঘরে। ওই যতক্ষণ না ওই রুম থেকে বাইর না হবে ততক্ষণ আমি যাবো না। তারপর কি বলবি তুই? তারপর আমি ভয় পেয়ে গেলাম, কারণ কোনো উপায় না পেয়ে বলে দিলাম, আপনি না বলছেন আমার বিয়ের রাতে আমাকে বাইক গিফট দিবেন? তুই কি আমার বলার সময় দিছস নাকি? এই নে বাইকের চাবি। তুই যেই বাইক পছন্দ করে রেখেছিলি ওইটাই এনে দিছি, আজকেই আনছি। কি আপনারা কিছু বুঝতেছেন না? আসলে কাকা বলছিল আমার বিয়েতে রাতে একটা বাইক গিফট করবে আর বউয়ের কাবিনের টাকাটা দিয়ে দিবে, কারণ আমি আগেই বলেছি বাইক আর কাবিনের টাকা না পেলে আমি ঘরেই যাব না। তাই কাকা আগে থেকেই সব ব্যবস্থা করে রাখছে। তারপর কাকা আমায় 5 লাখ টাকা আর বাইকের চাবি দিল। তারপর আমি বাইকটা একটু চালিয়ে আসি। কিরে, তুই এত রাতে বউকে একা রেখে বাইক চালাতে যাবি? যা ঘরে যা। তারপর নরম গলায় কাকা বলল, শোন, বিয়ে মানুষ একবারই করে, মানুষ বিয়ে বারবার করে না। আর এই রাত জীবনে একবারই আসে। হয়তো এখন রাগের কারণে অন্য কিছু ভাবছোস, কিন্তু একসময় এই রাতের জন্য আফসোস করবি। যা এখন ঘরে যা। কেন জানি ঘরে যাইতে আমার ভয় হচ্ছিল। তারপর সব ভয় দূর করে বুকে 1 কেজি বল নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পর যাকে দেখলাম এবং সে যা করলো, রুমে প্রবেশ করার পর দেখি আরোহী আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ও আমাকে ঘরের ভেতরে যেতেই দিচ্ছে না। কেন দিচ্ছে না আপনারা বুঝছেন না তো, তাই না? তাহলে শোনেন। ভাইয়া, আগে টাকা 5,000 না হয় ঘরের বাইরেই থাক। ওকে বাই, তোরা থাক, আমার এই ঘরে থাকার কোনো শখ নাই। আমাকে এক প্রকার জোরপূর্বক ঘরে পাঠানো হয়েছে। ওকে আমি চললাম। এটা বলার সাথে আরোহী সত্যি টাকা দিব না দিব না। ওকে, তোমার টাকা লাগবো না, দয়া করে দিলাম। আজকের বিলাই মারতে পারবো না। বিলাই মারি বা না মারি তাতে তোর কি? এখন যাবি নাকি আমি চলে যাবো? যাচ্ছি বাবা, আর জন্য তর্স হয়েছে না। এই তুই কি বললি বুঝলাম না। আজ এত সাহস কোথায় থেকে আসলো আমার সাথে কথা বলার জন্য? ইদানিং দেখছি কিছু না বলেই তুই অনেক খারাপ হয়ে গেছিস। না, তেমন কিছু না, একটুকে মজাও করতে পারবো না আজকের দিনটিতে। দেখ, আমি আছি আমার জ্বালায়, আর তুই আসিস তোর মজা নিয়ে। আচ্ছা, তোমরা থাকো, আমরা যাই। এই বলে ওরা সবাই বের হতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, কি রে, ও টাকা নিয়ে কিভাবে চলে যেতে পারে? তারপর আমি, ওই দাঁড়া, টাকা নিয়ে যা। দিবা? কত? বেশি না, 5,000 হলে চলবে। তারপর 5,000 টাকা দিয়ে দিলাম। ভাইয়া, তোমাকে মুরগি বানাই দিলাম। মানে? মামা আমাদেরকে 10,000 টাকা দিছে আমাদেরকে ঘরটা সাজানোর জন্য। তাইলে আমার থেকে আবার নিলি কেন? কই নিলাম আমি, তুমি তো জোর করে নিলা। কি এত বড় মিথ্যা কথা? এই বলে ওরা সবাই চলে গেল। তারপর আমি দেখ 5,000 টাকা জলে গেল। কেন এত মায়া দেখাতে গেলাম? দূর, ভালো লাগে না আমার। খুব পানি পিপাসা পাওয়ায় আমি অন্য রুমে গিয়ে পানি খেয়ে তারপর 5 মিনিট পর যখন রুমে প্রবেশ করলাম তখন সাথে সাথে কে যেন আমায় এসে সালাম করলো। তারপর আমি দূরে সরে গেলাম। তারপর দেখি, ও মা, এটা তো রিয়া। এই বজ্জাত মেয়ে, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো না তো কে থাকবে? মানে? আমার সাথেই আপনার বিয়ে হয়েছে, আর এখন থেকে আমি আপনার বউ। তার মানে এই রুমটা এখন আমার। কি একদিনে আপনি আমার রুমটা আপনার করে নিলেন? আর তাছাড়া আমি আপনাকে বউ হিসাবে মানি না, আর আমি আপনাকে কখনো বউ হিসাবে মানতে পারবো না। তুই পারবি না? তোর বাপ পারবে, তোর 14 গোষ্ঠী পারবে। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। এমনিতে আমার পরিবার নিয়ে কথা বললে আমার খুব রাগ হয়, কিন্তু এখন রাগ করা যাবে না। এই মেয়ে, তোর সাথে এখন ঝগড়া করার মোড আমার একদম নাই। আচ্ছা, আমাদের বিয়েটা এভাবে হলো কেন? আর আমার বিয়ে আমি জানলাম না কেন? আপনি জানেন না তাই তো? তো কি হয়েছে? আমি তো আগে থেকে জানতাম। মানে? তাহলে শুনবেন কেন? আপনি জানেন নাই? শুনবো, বলেন। তাহলে শুনেন।
আরোহী আপনাকে ভালোবাসে, কিন্তু বলার কোনো সাহস পায় নাই, তাই ও এমনভাবে আপনাকে দিয়ে প্রপোজ করাইছে। আর ওই দিন আমি সব জেনে ফেলেছি, ওদের কথা সব শুনেছি আমি। আর আমার এটা সহ্য হচ্ছিল না, তাই আমি একটা শয়তানি বুদ্ধি বের করলাম। তারপর আমি আমার বাবাকে বললাম যে আমরা দুইজন দুজনকে ভালোবাসি, আর সেটা তুমি প্রকাশ করতে চাও না, তাই বলে দিলাম। তারপর বাবা তোমার কাকার সাথে কথা বলে আমাদের বিয়েটা এমনভাবে করায়। কি শুনেন নাই এতক্ষণ কি বলছি? এত বড় মিথ্যা কথা! আর আপনি কেন আমায় বিয়ে করলেন? আসলে প্রথম দিন আপনার সাথে আমার ঝগড়া, তারপর রাস্তায় আপনার সাথে দেখা, তারপর আপনি আমায় সাহায্য করলেন, যদিও আমার উপর রেগে যান, সব মিলিয়ে আমি আপনার প্রেমে পড়ে যাই। আর তার মাঝখানে আরোহী চলে আসলো, তাই আমাকে এই বুদ্ধিটা ব্যবহার করতে হয়েছে। তা না হলে আমি আপনাকে হারাতাম, আর আমি আপনাকে ছাড়া বাঁচব না। এসব কিছু শোনার পর আমার মাথা একদম গরম হয়ে গেল যে ও আমায় ভালোবাসে বলে আমার জীবনটাকে পুরো তছনছ করে দিল। এই বলে আমি আমার রাগ কন্ট্রোল করতে না পেরে দিলাম দেওয়ালে এক ঘুষি। ঘুষিটা অনেক জোরেই দিছি, আর আমার হাতটা কেটে গেছে, তাই হালকা রক্ত বের হচ্ছে। আর এটা দেখে যখন রিয়া আমার হাতটা ধরে, তখন আমি ওকে বলি, এই আমার হাত ছাড়ুন, আপনাকে কে সাহস দিছে আমার হাতটা ধরার? কথাটা একটু ধমকের সুরে বললাম। তারপর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে গেলাম বেলকনিতে। তারপর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনটা। কি ভালো দিনকাল কাটছিল, কি এমন দোষ করলাম যার জন্য আমার এই দিনটা দেখতে হলো। সব শেষ হয়ে গেল, আজ যেন পুরো দুনিয়াটা আমার কাছে স্বার্থপর মনে হচ্ছে। তাই পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করলাম। বের করে অনেকক্ষণ ভেবে যখন সিগারেটটা ধরালাম, তখন এর একটু ধোঁয়া যখন আমার মুখে গেল, তখন আমি কাশতে কাশতে শেষ। দেখ কি বাজে এইগুলা, আর মানুষ এগুলো খায় কিভাবে? দূর, এগুলো যে কীভাবে মানুষ খায়। তারপর অনেকক্ষণ কাশতে লাগলাম, ভাবলাম রিয়া হয়তো পানি নিয়ে আসবে, না সে তো এলো না। কি মেয়ে রে বাবা, দেখতেছে কাশতেছি, কোথাও পানি নিয়ে আসবে। তারপর যখন কাশি থামলো তখন রুমে গিয়ে দেখি পানি রাখা আছে। তারপর গেলাম, গিয়ে দেখি ও মা, রিয়া কান্না করতেছে একদম বাচ্চা মেয়েদের মতো। এই আপনি কান্না করতেছেন কেন? ও মা, এই মেয়ে তো আমার কথা একদমই শুনতেছে না, কান্না করে যাচ্ছে। তারপর আপনি কান্না করেন, আমি চললাম। এই বলে যখন চলে আসতে লাগলাম তখন রিয়া বলল, ওই দাঁড়া, তুই কই যাস? আমায় কষ্ট দিতে তোর খুব ভালো লাগে তাই না? তুমি তো এতক্ষণ কান্না করলে, এখন ভালো হয়ে গেলা। এটাই হলো মেয়েদের ন্যাকা কান্না। মানুষকে ইমপ্রেস করার জন্য তাদের এই ন্যাকা কান্নাটা ব্যবহার করে। এই আপনি আমায় তুই তুকারি করে কথা বলেন কেন? যাকে ভালোবাসবো তাকে যা ইচ্ছা বলা যায়। অনেক কিছুই তো জানেন দেখি। যাই হোক, আমাদের কোনো বাসর টাসর হবে না। আপনি ওই সুপাই গিয়ে ঘুমান, আমি আবার বিছানায় ঘুমাবো। সরেন, আমার খুব ঘুম পাচ্ছে। ওই বাসরাতে কেউ ঘুমায় নাকি? না, ঘুমায় না, সারা রাত জেগে থাকে। আর তাছাড়া অন্যরা না ঘুমালেও আমি ঘুমাবো, কারণ এই বাসরাত আমি মানি না। কেন মানেন না? আমি কি দেখতে এতই খারাপ নাকি? না জানি না, এমনভাবে তাকাই নাই। আপনাকে তাকাতে নিষেধ কে করছে? কেউ নিষেধ করে নাই, এত কথা বুঝি না। আপনি ওই সুপাই গিয়ে শুয়ে পড়েন। না, আজকে থেকে এই বিছানা আমার 50%, আর 50% আপনার। আমার 50%-এ আমি থাকবো, আর আপনার বিছানায় থাকতে হলে আপনি ওই 50%-এ থাকেন। না না, আমার আপনার পাশে থাকার কোনো শখ নাই, আপনি ওই সোফায় যান। না, আমি যাব না। আর আপনি থাকতে হলে এখানে থাকেন, না হলে আপনি সোফায় গিয়ে থাকেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম সোফায় একটা বালিশ নিয়ে। তারপর দেখলাম রিয়া আমার দিকে ঘুরে চোখ বন্ধ করে শুয়ে আছে। তারপর আমি ওকে দেখতে লাগলাম। আসলে মেয়েটা খুব সুন্দর, মায়াবী চোখ, নাক, মুখ, ঠোঁট, এক কথায় একটা পিচ্চি মেয়ে যেন শুয়ে আছে। আসলে ও পিচ্চি মেয়েদের মতোই শুয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আগে ওকে এমনভাবে কখনোই দেখি নাই, তাই বুঝিও নাই ওর মায়াবী চোখ যেন আমায় ডাকছে। কিন্তু না, আমি যাব না। তারপর ভাবতে লাগলাম আসলে মেয়েটার তো কোনো দোষ নেই, আমি কি এটা ঠিক করছি নাকি কোনো অন্যায় করতেছি এই মেয়েটার সাথে। এসব ভাবতেছি, ও মায়ে কি, আমি তারপর ওর দিকে ঘুরে যা দেখলাম, আমি তো পুরো টাস্কেই খেলাম। আর খাওয়াই না কেন, ও তো এতক্ষণ ঘুমিয়েছিল, এখন দেখি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক মায়াবী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি তা দেখে শেষ। আর সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওর শাড়ির আঁচলটা ছাড়া, আর যার ফলে কিছু একটা দেখা যাইতেছে। আমার দাদা বলে মেয়েদের এই জায়গায় তাকালে নাকি 100 ড্যামেজ দেয়।
আমি ওর রূপে মুগ্ধ, কিন্তু ইচ্ছা না থাকলেও ওর চোখ অন্য দিক নিয়ে বললাম, এই কি করছেন? দেখা যাচ্ছে তো। কি দেখা যাচ্ছে? ওই যে আপনার ওইটা। ওইটা মানে? আরে গাদা, আপনার শাড়ির আঁচলটা ঠিক করেন, দেখা যাচ্ছে। পাগল, দেখা গেলে কি হয়েছে? আমার পেট আমার স্বামী দেখবে না তো কে দেখবে? আজ থেকে তো আপনি আমার স্বামী, সো আজ থেকে আপনি শুধু দেখবেন। ওই কি সব আজে বাজে কথা বলতেছেন, সরেন এখন। আর আপনি ঘুমিয়ে গেছিলেন তো এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে ঘুমান। আসলে কি? শাড়িটা না খুব ভারী, এটা নিয়ে ঘুমাতে পারবো না। তো এটা নিয়ে ঘুমাতে না পারলে এটা কে পড়তে বলেছে? এটা কি আমি পড়ছি নাকি? না, এটা আপনি পড়েন না, এটা আমি পড়ছি, পাগল কোথাকার। এই, আপনি আমাকে পাগল কেন বললেন? এই শুনেন, এত রাতে আপনার সাথে ঝগড়া করার মোড নাই, যান গিয়ে ঘুমান। এটা পরে ঘুমাতে পারবো না। তাহলে এটা চেঞ্জ করে অন্য একটা পরে ঘুমিয়ে পড়েন। এটাই তো করছি, কিন্তু পারতেছি না তো। শাড়ি পরতে পারেন না তো পারেনটা কি? শাড়ি পরতে পারেন না আবার বিয়ে করার শখ জাগে? আমি পারি না তো কি হয়েছে? আপনিও তো পারেন না। কে বললো আমি পারি না? কি আবার কানে শুনেন না? আমি বলছি, আপনি শাড়ি পরাতে পারেন না। আমি পারি। তো পারলে আমায় পরিয়ে দিন তো। আমার আর খাইয়া দেওয়া কোনো কাম নাই, আপনাকে শাড়ি পরিয়ে দিতে বইয়েই গেছে। পারলেই না পরিয়ে দিতেন, পারলে ঠিকই পরিয়ে দিতেন, পারেন না বলেই তো দেন না। মিথ্যাবাদী। এই মুখ সামলে কথা বলুন, আমি মিথ্যাবাদী না, আর আমি মিথ্যা কথা পছন্দ করি না। তাহলে শাড়ি পরিয়ে দিন। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, যাহ শালা, নিজের হাতেই নিজের জ্বালাই ফেসে গেলাম। এখন শাড়ি না পরিয়ে দিলে তো আবার কি না কি ভাবে, দেখ ভাল লাগে না। তারপর রিয়াকে বললাম, এই শোনেন, আমার পকেট থেকে রুমালটা বের করে নিয়ে বললাম, এই নেন, এটা নিয়ে আমার চোখ বেঁধে দেন। চোখ বেঁধে দেবো কেন? বুঝেন না কেন? না। ও, আপনার সাথে কানামাছি খেলবো। ও, সেটা আমার খুব ভালো লাগে খেলতে, কিন্তু কথা হলো কেউ খেলে না। দূর পাগল, হে আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। হায় আল্লাহ, উপর থেকে একটা দড়ি ফেলাও, আমি দড়ি বাইয়া উপরে উঠা যাই, তারপর ওই পাগলের পাল্লা থেকে আমাকে বাঁচাও। এই চুপ, আমি কি চোখ খুলে আপনাকে শাড়ি পরাবো নাকি? তা না হলে কি? দূর। তারপর নিজেই নিজে রুমালটা নিয়ে চোখ বেঁধে তাকে শাড়ির আঁচলটা দিয়ে তাকে দিয়ে বললাম, নেন, এটা গুজে নেন। সে বলল, আপনি গুজে দিতে পারেন না? এই এবার কিন্তু বেশি হচ্ছে, আপনি নিবেন নাকি আমি ঘর থেকে বাইর হয়ে যাবো? নিচ্ছি। এত রেগে যান কেন? তারপর যান ঘুমান, বাই, গুড নাইট। এই বলে আমি আর কিছু বলিনি। তারপর আমি আমার জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। তখন রিয়া বলল, এই শুনেন না। কি? রেগে যাবেন না তো? এত ঢং না করে বলেন, কি বলবেন? কি আমি ঢং করি? না না, আপনি ওই টাইপের নন, একদমই না। এটা বলে দিলাম, ওর সাথে ঝগড়া করার চাইতে কোনো মতে বুঝিয়ে দেয় অনেক। কি জানি বললেন? আসলে আপনি যদি কিছু মনে না করেন, বিছানায় থাকতেন যদি, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাতাম। আসলে আমার অনেক শখ ছিল যে বাসর রাতে স্বামীর বুকে মাথা রেখে আমি ঘুমাবো, কিন্তু আপনি তো আমার সাথে থাকতেই চান না। পারবো না আপনার ইচ্ছা পূরণ করতে, তার জন্য সরি। এটা বলার সাথে সাথেই ওর মুখের হাসিটা নিমিশে চলে গেল। যাই হোক, সেটা আমায় ভেবে লাভ কি? আসলে আমারও অসুবিধা হচ্ছিল ঘুমাতে। তারপর আমি বিছানায় গিয়ে শুয়েলাম। কিছুক্ষণ পর নিশ্চুপ। তারপর রিয়া বলে উঠল, এই ঘুমিয়ে গেলেন নাকি? ঘুমিয়ে গেছি। আর কথা বললেন না, কালকে আবার অনেক কাজ থাকবে। আপনাকে বলে লাভ কি? আপনি তো আর কিছুই করবেন না, শুধু শুধু বসে থাকবেন। প্লিজ দয়া করে এখন আর আমায় ডিস্টার্ব করবেন না। এটা বলায় রিয়া কি জানি বিড়বিড় করে বলল, ঠিকভাবে শুনতেও পারি নাই। তারপর আর কি হয়েছে আমি বুঝতেই পারি নাই। ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রিয়ার ডাকে। এই উঠেন, এই উঠেন না, ভাবি ডাকতেছে। এই ভাবি, কি হলো? সকাল সকাল ডিস্টার্ব করো কেন? যাও তুমি তোমার কাজে। তারপর আর কোনো কথা নাই। তারপর ঘুমানোর চেষ্টা করলেও আর ঘুমাতে পারি নাই। তারপর উঠে গেলাম। উঠে দেখি ও মা, 7:20 বাজে। তখন আমি ঘুম থেকে উঠে বললাম, এই আমি না আসার আগ পর্যন্ত দরজা খুলবেন না। এই বলে আমি আমার শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে যাব। ঠিক তখনই রিয়া বলে উঠল, এই এত সকাল কেন গোসল করতে যাইতেছেন? রাতে তো তেমন কিছু হয় নাই, তাহলে কেন গোসলে যান? সেটা আপনাকে কেন বলবো? আর শোনেন, এটা শুধু আজকে না, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে গিয়ে গোসল করি, তারপর বাকি কাজ। তাহলে শুনেন,
আমরা দুইজন ছাড়া তো আর কেউ জানে না যে কাল রাতে আমাদের মাঝে তেমন কিছুই হয় নাই। সেটা শুধু আমরা দুইজন জানি, তাছাড়া আর কেউ জানেই না, বুঝলেন? আর শোনেন, আমার বাড়ির কাকা, মা, বাবা, দাদু, দাদা এরা যদি শোনে যে গত রাতে আমাদের মাঝে তেমন কিছুই হয় নাই, এটা শুনলে হয়তো তারা খুব কষ্ট পাবে। আর বিশেষ করে বাবা খুব কষ্ট পাবে, আর এটা আমার সহ্য হবে না। আর তাছাড়া আমার বাড়ির লোক এটা শুনলেও খুব কষ্ট পাবে, তাতে আমরা দুইজনের জন্যই খুব কষ্ট হবে, বুঝলেন? আর আমি আমার বাড়ির সবার কষ্টটা সহ্য করতে পারি না। এইগুলো বলার পর রিয়া বলল, যতটা পাষাণ ভাবছি ততটা পাষাণ আপনি না। যাই হোক, এতই যখন বুঝেছেন তাহলে রাতে আমাকে মেনে নিলেই তো পারতেন। এই শোনেন, কথা বাড়িয়ে লাভ নেই। আমি গোসলে গেলাম, তারপর গোসল করে বাহির হয়ে দেখি, ও মা, এ কি, রিয়া তো দেখি চুল মুছতেছে। তারপর আমি বললাম, আপনি গোসল করলেন কখন আবার? কেন? আমি তো গোসল করে সকালেই নিয়েছি, আর আপনি এটা এখন বলতেছেন? আপনি গোসলে যাওয়ার আগে যখন আমার সাথে কথা বলছিলেন ওই সময় দেখেন নাই আমি গোসল করেছি কিনা? না মানে আসলে আমি এইভাবে আপনার দিকে তাকাই নাই তো ওই সময়, তাই বুঝিও নাই। তাকাবেন কেন? আর তাছাড়া আপনার কি আর সময় আছে আমাকে দেখার জন্য? আর সময় থাকলেই বা কি, আপনি তো ভীতু, আমার চোখের দিকে কখনোই তাকাবেন না। তাকালে যদি আবার আমার প্রেমে পড়ে যান। ইস, কি ঢং, আমার বয়ে গেছে আপনার প্রেমে পড়তে। দেশে কি আর মাইয়া ঠাড়া পড়ছে নাকি যে আমি আপনার প্রেমে পড়বো? এইটা বলার সাথে সাথে ওর হাসি ফোটানো মুখটা কালো হয়ে গেল। তারপর আমি ভাবতে লাগলাম, কি ভুল কিছু বললাম নাকি? দেখ, আমারই ভুল ছিল, এটা বলা মনে হয় ঠিক হয় নাই। এই, আপনি কি বললেন? বিয়ে করলেন আমায় আর প্রেমে পড়বেন অন্য কোনো মেয়ের? শুধু একবার অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার চোখ আমি খুলে রেখে দিব, এই বলে রাখলাম। আচ্ছা, দেখা যাবে তখন কে কি করতে পারে। এই শুনেন, আমি রিয়া, বুঝলেন? যেটা আমার ওইটা অন্য কারোর হতে দেই না, আর যেটা অন্যের সেটা আমি চাই না। ও সত্যি নাকি? তাইলে আমায় বিয়ে করলেন কেন? আমি তো অন্য কারো। অন্য কারো মানে? এত মানে বুঝতে হবে না। এই নীল সরকার, কান খুলে একটা কথা শুনে রাখুন, আপনি আমার না হলে আর কারোর হতে দিব না, বুঝলেন? ও তাই নাকি? তাহলে আমি আপনার হলে কি সবার হতে দিতেন? মানে? আপনি তো বললেন আমি আপনার না হলে অন্য কারো হতে দিতেন না, তো আপনার হলে কি সবার হতে দিতেন? এই চুপ লুচ্চা। আরে সঠিক কথা বললে গায়ে লাগে না? কথা বলার আগে ভেবে বলবেন। তারপর আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডাক দিলে খাবার খেতে চলে যায়। যাওয়ার সময়, আম্মু মাংসের বলটা এদিকে দাও তো। আর নয়, অনেক খাইছে, এবার আমি আমার বৌমাকে খাওয়াবো। কি বল বৌমা? আম্মু, এবার থেকে সব আমি খামু। আমি বলি মনে মনে, এটা কি হলো? তারপর যেই মা আমাকে জোর করে খাওয়াতো ওই মা আজ আমায় এই খাবার দেয় না। এটা কি হলো আমার সাথে? জীবনটা তো একেবারে শেষ করে দিল এই মাইয়াটা। আম্মু, খাইয়ে দাও না। ওকে মা, এই নে, হা কর। তারপর আমি আর কিছু না বলে খাবার শর্টকাট ভাবে শেষ করে চলে আসলাম। আমার রুমে এসে বসে রইলাম। তারপর মোবাইল হাতে নিয়ে কল দিলাম রাকিবকে, মানে যে আমার সাথে কাজ করে। কল দিলাম, রিং হচ্ছে। ওপাশ থেকে, হ্যালো। কি রে, কই তুই? আসলে ও যে আমার সাথে কাজ করে এটা আমি ওকে বুঝতেই দেই না, আমরা বন্ধুর মতো থাকি। শোন, তোর ছুটি 10 দিনের জন্য, তুই চলে যা তোর বাসায়। কি বলছো এসব? আমি এখন ছুটি নিতে পারবো না। কেন? কারণ তোর বাবা আমাকে আজ থেকে আগামী 10 দিন একটু বেশি কাজ করতে বলেছে। মানে তুই নাকি 10 দিন যাবি না, তাই আমাকে 1 মাসে যা স্যালারি দিত তা 10 দিন এর জন্য ডাবল করে দিতেছে। আর বলছে সব কাজ আমাকে করতে, আর তোকে দিয়ে কাজ করালে নাকি আমার খবর আছে। আমি এটা শোনার জন্য মোটেও রেডি ছিলাম না। তারপর একটু শান্ত হয়ে বললাম, তুই সব পারবি না তো, তুই বুঝবি না। আরে তুই টেনশন করিস না, সাইদ ভাইকে বলে দিছি, ও প্রতিদিন আমায় এসে কাজ বুঝাইয়া দেওয়া যাবে। তাহলে সাইদ ভাইয়ের বেতন? তোর বাবা দিব। আমি বুঝছি তোরা কিছু পারবি না, যা। আরে টেনশন করিস না, তোর ব্যবসায় ক্ষতি হলে তা পূরণ করে দিবে তোর বাবা। এটা শুনে ফোনটাই কাইটা দিলাম। তোর শালা, বিয়ে করে নিজের স্বাধীনতাটাই শেষ করে দিলাম।
তাইলে আমার আজ কোথায় যাওয়া হবে না। ওকে কল দিলাম যাতে বাড়িতে না থাকতে হয়। এখন তো দেখি বাড়িতে আরো বেশি থাকতে হবে, দূর ভাল লাগে না। তারপর রিয়ার আগমন। হাই জানু, কি করো? কিছু না বলে চলে গেলাম বাহিরে। তারপর দেখি অনেক লোকজনের জন্য রান্না বান্নার আয়োজন হচ্ছে। তারপর দুপুরে সকল লোকজন যে যার মতো খাওয়া দাওয়া শেষ। আমার একটা কথা মাথায় আসছে না, এত কম সময় কিভাবে এত লোককে দাওয়াত দিল। যাক, যাই হোক, লোকজনকে দেখাশোনা করতে করতে বিকাল হয়ে গেল। শরীর খুব ক্লান্ত লাগলো। গোসল করে শুয়ে রইলাম। রিয়া এসে বলল, কি ওই ফুচকা খাবো। রাব্বিকে কল দেন, এনে দেবে। না, রাব্বি এনে দিলে খাবো না। কেন? ও আনলে কি একটা হবে নাকি আমি আনলে আর একটা হবে? তাই কথা না বাড়িয়ে চলেন, আমি রেডি। এটা শুনে আমি রিয়ার দিকে ফিরলাম। ও মাই, কি রিয়া তো দেখি নীল শাড়ি নীল চুড়ি পরে দাঁড়িয়ে আছে, একদম নীল পরীর মতো লাগছে। আমি আর দেখলাম না বাবু, চোখ সরিয়ে নিলাম। তারপর আমি বললাম, আপনি রেডি মানে হলো আমরা দুজন এখন ঘুরতে যাব বাইকে করে আর ফুচকা খাবো। বাইকের কথা শুনে মনটা পুরাই ভালো হয়ে গেল। আমার তো মনে নাই যে আমার জন্য বাইক কেনা হয়েছে, আমি এটা ভুলেই গেছিলাম। আরে আচ্ছা, আপনি বাসায় থাকেন, আমি গিয়ে ফুচকা নিয়ে আসি। না, আমি আপনার সাথে যাব বাইকে করে। বাইক চড়ার খুব শখ আমার। না, আমি পারবো না আপনাকে নিয়ে বাইক চালাতে। সত্যি পারবেন না? সত্যিই পারবো না। হ্যাঁ। কান্না শুরু করে দিল অনেক জোরে জোরে। আমি কিছু বোঝার আগেই কাকা এসে হাজির। আমি তো পুরাই নাই অবস্থা। কি রিয়া মা, তুমি কান্না করো কেন? বাবা দেখেন না, উনি আমায় নিয়ে ঘুরতে যায় না। এই বলে আবার কান্না শুরু করে দিল। এই মেয়ে কি রে, কালকের আগের দিনও কাকাকে আঙ্কেল বলতো, আজই বাবা বলে দিল। লজ্জা শরম না এই মেয়ের। এই নীল। কাকা যাবো বলছি তো, বলছি একটু পরে। পরে নয়, এখন। সন্ধ্যা হবার আগে বাসায় ফিরে আসবি। যা, এখন যা। তারপর আর কি করার, ওনাকে এত ভয় কেন জানি না। রেডি হয়ে বাইকের চাবি নিয়ে মাকে বলে চলে গেলাম। বাইক স্টার্ট শুরু করলাম। উঠুন। কেমনে উঠুম? কেন পারেন না? না, আসলে এর আগে কখনো কারোর বাইকে উঠি নাই তো। বুঝলাম, এখন ঢং না করে উঠবেন নাকি বাইক রেখে গাড়ি দিয়ে যাব? না না না, দাঁড়ান, উঠতেছি। তারপর রিয়া উঠে বসলো, অনেকটা গা ঘেঁষে বসলো আর অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। এমন শক্তভাবে জড়িয়ে ধরে আছে যে আমার দম বের হয়ে যাবে এমন অবস্থা। এই এত শক্ত করে কেন জড়িয়ে ধরে আছেন? সারুন। আসলে এর আগে কখনো কারোর বাইকে বসি নাই তো, তাই ভয় হচ্ছে। আমিও আর কিছু বললাম না, কারণ আমি বাইক চালালে ঠিক করে না বসলে হয়তো পড়েও যেতে পারে। ও আমায় এত শক্ত করে জড়িয়ে ধরায় আমার কেমন জানি একটা অনুভব হলো। কেন এমন হলো বলে বোঝাতে পারবো না। তারপর আবার বাইক চালাতে কেমন জানি লাগছে। আসলে আমার কাতুকুতু লাগছিল। আমার আবার কাতুকুতু একটু বেশি। তারপর চলে গেলাম টিক্কার চর। ও, আপনারা তো আবার এটা চিনেন না, এটা হলো একটা ব্রিজ। এই জায়গায় প্রতিদিন বিকালে ফুচকা চটপটি সব কিছু পাওয়া যায়। চলে এলাম এখানে, নামুন। তারপর নামার সাথে সাথেই রিয়া যা করলো, আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এত লোকের মাঝে রিয়া এটা কি করলো? আমার তো লজ্জায় মাথা কাটা গেল। আমি বাইক থেকে নেমে চাবিটা পকেটে রাখার সাথে সাথে রিয়া আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। কিন্তু আশেপাশে অনেক লোকজন আমার দিকে তাকিয়ে আছে, কেউ তো আবার ছবিও তুলতেছে। তারপর রিয়া আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, যেদিন থেকে তোমাকে ফেসবুকে দেখেছি এবং তোমাকে যেদিন ওই মুখ দিয়ে কবুল বলেছি, ওই দিন থেকেই আমি তোমার জীবনে রাবার হয়ে গেলাম। আর আমি আজ থেকে ওই রাবার দিয়ে তোমার সব কষ্ট আমি মুছে দিব। আর এখন থেকে আমি তোমার জীবনের পেন্সিল হয়ে গেলাম। আজ থেকে তোমার জীবনের সুখগুলো লিখতে থাকবো। হবে কি তুমি আমার নীলিমার আর নিলয়ের আব্বু? এই বলে নিশ্চুপ। তারপর আবার, না হলে তোকে জোর করে নিব। তুই শুধু আমার পাগল, আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ নীল। তারপর তার এসব কাজ দেখে আমি তো অবাক হয়ে গেলাম। চারপাশে অনেক লোকজন আমাদের ফটো তুলতেছে। তারপর আমি ওর হাত থেকে ওই গোলাপটা নিলাম। তারপর রিয়া সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছেন? অনেক লোকজন দেখতেছিস তো। দেখুক, তাতে আমার কি? আমি আমার জামাইকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? তারপর আমি ওর কানে কানে বললাম, এই শুনুন,
আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি, আপনাকে অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্যই ফুলটা নিয়েছি। এটা বলার সাথে সাথে রিয়া আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। তারপর, ফুচকা খাবেন না? না, আমি খাবো না। তাইলে আসলেন কেন? নাচতে। তো নাচেন, আমি চললাম। এই না, দাঁড়ান, ফুচকা খাবো। ওকে। তারপর ফুচকার অর্ডার দিলাম। তারপর দুজন ফুচকা খেয়ে বাড়িতে চলে আসলাম। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার জায়গায় গিয়ে কিছু সময় ফেসবুক পোস্ট পড়ে ঘুমিয়ে পড়ি। আগে আম্মুর ডাকে ঘুম ভাঙতো, আর এখন এই পেতনির ডাকে ঘুম ভেঙে গেল। তারপর কোনো কথা না বলে গোসল করে খাওয়া দাওয়া করে কোনো মতে দিনটা পার করলাম। তারপর বিকালে, এই নীল, শোন বাবা। কি আম্মু বলো? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ রিয়ার বাসায় যেতে হবে। কেন আম্মু, আমি যাব না, আমার ভালো লাগতেছে না আজকে। শোন বাবা, তৃতীয় দিন শ্বশুর বাসায় যেতে হয়। তারপর আর কথা না বাড়িয়ে রেডি হয়ে বাইক নিয়ে চলে গেলাম রিয়ার সাথে। রিয়া আজও আমায় অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে, আমি কিছুই বলি নাই। আসার সময় আর কোনো কথাই হয় নাই। তারপর ওদের বাড়িতে পৌঁছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কি আন্টি? না আসলে এতদিন তো আন্টি বলতাম, তাই এখন ওই দিনটার জড়তা, এগুলো কি এত তাড়াতাড়ি যাবে? আপনিই বলুন। এত কথা বুঝি না, এখন থেকে মা বলে ডাকবি। আচ্ছা আন্টি। আবার সরি আম্মু। তারপর আমি চলে গেলাম সোজা আমার রুমে। মানে আপনারা ভাবছেন এইখানে আবার আমার রুম আসবে কোথা থেকে, তাই না? যেহেতু এটা আমার বাবার বন্ধুর বাসা, তাই এর আগে আমি প্রচুরবার এসেছি। তার জন্য আমার জন্য একটা রুম ছিল, তাই আমি ওই রুমটায় যেতে লাগলাম। এমন সময় মা, মানে রিয়ার আম্মু বলল, এই নীল, কোথায় যাচ্ছিস? কেন আমার ওই রুমে? ওই রুমে নয়, আজ থেকে তুই রিয়ার রুমে থাকবি। রিয়া মা নীলকে নিয়ে তুই তোর রুমে যা। তারপর রুমে প্রবেশ করা মাত্রই আমি যা দেখলাম, খুব সুন্দর করে রুমটা সাজানো, একবারে বলতে গেলে আমার মনের মতন। কিন্তু আফসোস, এই রুমে সোফা আছে ঠিকই, কিন্তু শোবার উপযোগী না। তারপর এসব নিয়ে আর ভাবলাম না, ফ্রেশ হয়ে বসে বসে মোবাইলে ফেসবুকে পোস্ট পড়তে থাকলাম। তারপর রিয়ার ডাক, ওই শুনেন। এটা বলার সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ আসলো, মানে আমার স্কুল ফ্রেন্ড মেসেজ দিছে। তাই তার সাথে চ্যাটিং করতে থাকলাম। এইদিকে রিয়া ডেকেই চলেছে, তার দিকে আমার কোনো খেয়ালই নাই। হঠাৎ রিয়া আমার মোবাইলটা নিয়ে নিল। তারপর বলল, ওই কার সাথে এত মেসেজ করেন? কোন সময় থেকে ডেকেই যাচ্ছি, কোনো সারা শব্দই নাই একদম। কিসের এত কথা? কই, আমি তো সারাদিন আপনার সাথে থাকি, তাহলে আপনি ওই সময় তো আমার সাথে একটাও কথা বলেন না। ওই আপনি আমার ফোন নিলেন কেন? আর হ্যাঁ, কিসের জন্য ডাকছেন? বাবা ডাকতেছে খাবার খাওয়ার জন্য। এখন খাবো খাবার? কয়টা বাজে? ঘড়ির দিকে তো দেখেন নাই, 10টা বাজে। কি? আরে ফেসবুকে পোস্ট পড়তে পড়তে আর চ্যাটিং করতে করতে কখন যে 10টা বাজে গেছে তার দিকে আমার কোনো খেয়ালই নাই। আচ্ছা চলেন। তারপর সবাই গিয়ে একসাথে খাবার খেতে থাকলাম। এইখানে তো আগে আসলেই জামাই আদর এমনিতেই পেতাম, কিন্তু এখন তো জামাইয়ের বাড়ি, তাই আরও বেশি আদর যত্ন পেতে থাকলাম। বিয়ের পর মজা আছে, শ্বশুর বাড়ির আদর পাওয়া যায়, খুব ভালো। তারপর রুমে চলে আসলাম, এসে সোফায় বসে রইলাম, কারণ এটা শোবার উপযোগী নয়। তারপর রিয়া বলল, এই শুনেন, একটা কথা বলবো। বলেন। আমার রুমে তো সোফায় থাকার মতো ব্যবস্থা নাই। আজকে আমার সাথে বিছানায় থাকলে আপনার কোনো সমস্যা নাই তো? আছে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ব। না, নিচে শুলে তো ঠান্ডা লেগে যাবে আপনার। ঠান্ডা লাগবে না আমার। লাগবে। আমি বলছি লাগবে না। তাহলে বেশ, আপনি নিচে থাকলে আমিও নিচে থাকবো। আপনি কি পাগল নাকি? পাগল আপনার জন্য। এইসব বাংলা সিনেমার ডায়লগ রাখেন। কি? আমি বাংলা সিনেমার ডায়লগ দেই? ওকে দেই। তো থাকবেন তো আমার সাথে? না, থাকবো না, আমি একা থাকবো। ওকে, তাহলে আপনি বিছানায় থাকেন আর আমি নিচে থাকি। এই বলে রিয়া নিচে চলে যেতে লাগলে আমি বললাম, আচ্ছা নিচে যেতে হবে না, মাঝখানে কোলবালিশ রেখে দিবেন, আমার থেকে দূরত্ব বজায় রেখে শুবেন। আচ্ছা, কিন্তু? কিন্তু কি? না, কিছু না। তারপর শুয়ে পড়লাম, সাথে রিয়াও শুয়ে পড়লো। তারপর সাথে সাথে রিয়া শুয়ে পড়লো, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় না রেখে অনেক কাছে এসে শুয়ে পড়লো। তারপর আমি বললাম, এই দূরে গিয়ে শোন, এত কাছে আসছেন কেন? দূরে যাব না। যান বলছি।
না যাব না। আপনাকে যেতে বলছি। না যাব না। আর শুনেন, এটা আমার বাড়ি, বুঝলেন? আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না, বুঝলেন? আপনাকে দূরে যেতে বলছি। যাব না বলছি তো। যেতে বলেছি আপনাকে। ও মা, এটা বলার সাথে সাথে রিয়া যা করলো আমি তো ভাবতেই পারি নাই। রিয়া সাথে দিল এক লাথি। তারপর আমি, আপনারা কি ভাবছেন যে আমায় লাথি দিয়েছে? ভুল ভাবছেন। রিয়া তো কোলবালিশকে লাথি মেরে ফেলে দিছে, আমাকে নয়। আর আমাকে মারার এত সাহস আছে নাকি? উঠে দাঁড়ালাম। এটা কি হলো? আপনি কোলবালিশকে লাথি মেরে ফেলে দিলেন কেন? আমি সতীনের ঘর করতে পারবো না। মানে সতীন মানে? এটা বুঝেন না? এতদিন তো আর আমি ছিলাম না, তখন তো আপনি একা থাকতেন, তখন তো কোলবালিশ নিয়ে কোলে নিয়ে ঘুমাইতেন। আপনারা সিঙ্গেল মানুষ তো, আবার কোলবালিশকে বউ ভাবতেন। তাহলে এতদিন কোলবালিশ আপনার বউ ছিল, অ্যান্ড আপনি কোলবালিশ জড়িয়ে ঘুমাতেন। তো এখন তো আর এটা হবে না। এখন আমি আছি, আমায় জড়িয়ে ঘুমাতে হবে। আর আমি কোনো সতীনের ঘরটর করতে পারবো না, তাই কোলবালিশকে লাথি মেরে ফেলাই দিলাম। রিয়া এক নিঃশ্বাসে এসব বলে ফেললো। আমি এসব শুনে আর ওর সাহস দেখে তো আমি দিশেহারা। মেয়েরা আসলে এমনই, একটু কাছে আসতে দিলে আরও অনেকখানি কাছে চলে আসে। তারপর আমি রিয়াকে বললাম, এই শুনুন, আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি তো আপনার সাথে এক বিছানায় থাকতেই রাজি ছিলাম না। শেষে তো কোনো উপায় না পেয়ে থাকতে বললাম, আর আপনি এই সুযোগে বলে ফেললেন যে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে। ও সরি, যেইখানে এক বিছানায় থাকতে চাইছে না আর সেইখানে আপনি বলেন আপনাকে জড়িয়ে ঘুমাতে। আমি পারবো না, চললাম অন্য রুমে। এই বলে যখনই চলে যাব ঠিক তখনই রিয়া আমায় একটা হ্যাঁচকা টান দিল, আর আমি টাল সামলাতে না পেরে একেবারে রিয়ার উপর। আমি রিয়ার উপর, রিয়ার বিছানার উপর, আর বিছানা মাটির উপর। তার মানে আমি মাটির উপরে আছি, মানে রিয়ার উপর। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে আসি। কি মায়াবী চোখ ওর, যে দেখবে সেই বাস মানে ক্রাশ খাবে। আমি আর বেশি দেখলাম না, কারণ কি হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানে। তাই আমি উঠে যেতে লাগবো। ঠিক তখনই রিয়া আমার কোমর খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো গালে মুখে কিস করতে লাগলো। আমি তো ওর কাণ্ডগণ দেখে অবাক হয়ে যাচ্ছি। তারপর আমি কিছু বোঝার আগেই ও আমার ঠোঁট জোড়া দখল করে নিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। কিছু বোঝার আগেই ও সব কিছু করে দিল। আমি কোনো রেসপন্স না দিয়ে শুধু ওর কাণ্ডগুলো দেখতেছিলাম। তারপর কিছু সময় পর আমি নিজেকে সারানোর চেষ্টা করলাম, কিন্তু ও বাধা দিতেছে। তারপর আধার তোয়াক্কা না করে নিজেকে সারিয়ে নিচ্ছি, কারণ এটা আমার কাছে খুব বাজে লাগলো। সি ওয়াক, এসব মানুষ কিভাবে করে, সি ওয়াক। তার থেকে নিজেকে সারিয়ে নিছি। তারপর হাঁপাতে লাগলাম দুইজনই। আর একটু হলেই শেষ, মনে হয় মরেই যেতাম। জীবনে প্রথম কিস বলে কথা। রিয়া আমার থেকেও বেশি জোরে জোরে। বুঝলাম না, এত যখন ও কষ্ট হচ্ছিল তাহলে ছাড়লো না কেন? আমি আর কিছুই বললাম না, আর আমি রিয়াকেও কিছু বলার সুযোগ দিলাম না। তারপর আমি রুম থেকে বের হয়ে গেলাম। তারপর দেখি রিয়ার বাবা মা বসে কথা বলতেছে। তারা যেন কি জানি আমায় দেখে হাসতেছে। আমি তো বুঝলাম না তারা কেন আমায় দেখে হাসতেছে। তারপর রিয়ার বাবা মানে আমার শ্বশুর বলল, বাবা এদিকে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে বলল। আমি তো অবাক, কি রে উনি কিভাবে বুঝলো যে আমি ওয়াশরুমে যাব? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। তারপর ওরা দুইজন মুসকি মুসকি হাসতে লাগলো। আমি আর এসব খেয়াল না করে ওয়াশরুমে চলে গেলাম। তারপর গিয়া আমি নিজেকে আয়নায় দেখে তো আমার নাই অবস্থা। তারও বুঝতে পারলাম যে রিয়ার বাবা মা কেন মুসকি মুসকি হাসছিল। কেন হাসছিল আপনারা জানেন না তো, তাই না? তাহলে শুনুন, আমার সমস্ত মুখে গালে ওইখানে শুধু কিস করার দাগ লেগে আছে, মানে লিপস্টিকের। তারপর ঠোঁটের কোনায়ও লেগে আছে। তারপর আমি, আয় হায় রে, আন্টি আঙ্কেল তো এই কারণে হাসছিল রে। তা ওনারা কি ভাবছে দের? আর ভাবুক, ওদের দেখে তো মনে হলো ওরা খুব খুশি হয়েছে। যাই হোক, তারপর আমি ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। আর ওইদিকে রিয়াও ভাবতে লাগলো, ওনার সাথে এমন করা আমার ঠিক হয় নাই। ধ্যাত, উনি মনে হয় কষ্ট পেয়েছে আমার থেকে, এইটা উনি আশা করেনি। যাই হোক, ওনাকে সরি বলতে হবে। এইভাবে রিয়া খুঁজতে লাগে, কিন্তু রিয়া খুঁজে পাচ্ছে না। সারা বাড়ি খুঁজে নীলকে পাবে কোথায়? নীল তো সাদে। আর রিয়া ভাবতে লাগলো, আরে উনি হয়তো রাগ করে আবার চলে গেলেন না তো? আরে চলে গেলে তো আর এত রাতে যাবেন না। আবার ভাবতে লাগলো, ওনার যে রাগ, চলে গেলেও যেতে পারে। আবার ভাবে, তখনই ওর মনে হয়, আরে আমি তো সাদে দেখি নাই, সাদে গিয়ে দেখি আসছে কিনা। আর ওইদিকে
নীল ছাদে বসে আকাশ দেখছিল। আসলে আকাশটা খুব সুন্দর লাগছিল। এমনিতেই নীলের আকাশ দেখতে ভালো লাগে। আজ আবার আকাশটা খুব মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আপনাদের এসব বলতে বলতে রিয়া ছাদে চলে আসলো। তারপর দেখলো নীল ছাদের এক কোণায় বসে আকাশ দেখতেছে। তারপর রিয়া গিয়ে ওর পাশে দাঁড়ালো, কিন্তু নীলের কোনো পাত্তাই নাই। একবার ওর দিকে তাকিয়ে তারপর আবার আকাশ দেখতে লাগলো মন দিয়ে। সরি, আসলে ওই সময় ভুল করে এসব করে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। আপনি আমাকে যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব। প্লিজ আমায় ক্ষমা করে দিন।